স্বাগত। এখন জনপদে আপনাদের সাথে থাকবো পুরো আয়োজনে। আমি তানজিম শাফিন। বাড়ি ঘরে পানি, বাচ্চা কাচ্চা সমস্যা হয়ে গেছে, ছাগল গরু নিয়ে খুব বিপদে আছি। ধান করার পরে এখন থর হয়েছে, কাজ থর হয়েছে, পানি ধানের উপর দিয়ে চলছে। রান্না বাড়া করবে ভাই না, খাইতে পারি না, শুকনো জিনিস খাইতে। লালমনিরহাট ও কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে নামায় পরিস্থিতি উন্নতি হচ্ছে, তবে ঘরবাড়ি থেকে পুরোপুরি পানি না সরায় কমেনি দুর্ভোগ। এখন জনপদে এ নিয়ে থাকবে বিস্তারিত। রিপোর্ট ডেলিভারি যেগুলো আপনার যেখানে টিকিট ক্রয় করতেছেন, এগুলো যদি ঠিক হইতো আশা করি সবকিছু ঠিক হবে। আমরা লাইন ধরতে ধরতে 4 তলা থেকে 3 তলা সিঁড়ি পর্যন্ত চলে আসছি। একটা সিবিসি হচ্ছে যে 200 টাকা, বাইরে সেটা 600 টাকা। আমার এখানে সিটি স্ক্যান ব্রেনের একটা পরীক্ষা করি আমরা, এটা 2000 টাকা, এটা গভর্নমেন্ট ফি। আর এই পরীক্ষাটা বাইরে আপনার 4500 টাকা, 5000 টাকা এরকম নেয়। মেশিন এই ভালো হচ্ছে, এই খারাপ হচ্ছে, এই ভালো হচ্ছে, এই খারাপ হচ্ছে। 500 বেডের হাসপাতাল থেকে এটা করা হয়েছে, বর্তমানে 500 বেডের এটা সরকারিভাবে অনুমোদন দিয়েছি। নো অবজেকশন সার্টিফিকেট যখন দিবে এনওসি, তখন আমরা এই মেশিনগুলো ঠিক করতে পারবো। গত অর্থবছরে 18 কোটি টাকা আয় করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। তবে হাসপাতালে অনেক যন্ত্রপাতি বিকল, যেগুলো সচল থাকলে আয় আরও বাড়ানো যেত। এ নিয়েও এখন জনপদে বিস্তারিত থাকবে। তবে শুরুতেই উত্তরাঞ্চলে নদ নদীর পানি বৃদ্ধির খবর। গেল 24 ঘন্টায় রংপুরে বৃষ্টি না হওয়ায় কমতে শুরু করেছে তিস্তার পানি। আর ভারত থেকে উজানের ঢল না আসলে আপাতত বড় বন্যার শঙ্কা নেই উত্তরাঞ্চলে। বিস্তারিত জানাতে রংপুরের কাউনিয়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোকাররম হোসাইন। মোকাররম, জানাবো যে লোকালয়ের থেকে পানি কতটুকু নেমেছে, কি ধরনের দুর্ভোগ রয়েছে লোকালয়গুলোতে এখন? শাফিন, গতকালকেও এখানে কিন্তু কোমর পানি ছিল। এই কোমর পানি মারিয়ে মানুষজন আসলে তাদের ব্যক্তিগত দৈনন্দিন যে জীবনের কর্মকাণ্ড সেগুলো করেছে। রাতেও পানি ছিল নিম্নাঞ্চলের যে বাড়িগুলো রয়েছে, অর্থাৎ এদিকে চরের খুব কাছাকাছি কিংবা দ্বীপচরগুলোতে আবাদি মৌসুমে আসলে অস্থায়ীভাবে কিছু গ্রাম তৈরি হয়, সেই গ্রামগুলো মূলত পুরোপুরি তলিয়ে গেছে। এবং একই সঙ্গে চরের যে ফসলি আবাদ, শীতকালীন সবজি সহ শুরু করে এই মৌসুমে খুব বেশি বাদামের চাষ হয় এই তিস্তার চরে, সেই চাষাবাদের চরের জমিগুলো কিন্তু ডুবে গেছে। গতকালকে রাত 9টা পর্যন্ত এখানে বিপদসীমার 33 সেন্টিমিটার উপরে পর্যন্ত পানির প্রবাহ ছিল এবং পরবর্তীতে সেটি আসলে পানির প্রবাহ কমে যাওয়ায়, অর্থাৎ ডালিয়া পয়েন্ট যেটি আছে লালমনিরহাটের ডালিয়া পয়েন্ট, সেখানে তিস্তার যে বিপদসীমা রয়েছে, বিপদসীমার প্রায় 45 সেন্টিমিটার নিচে পানি নেমে এসেছে, যার ফলে তিস্তার উজানে তিস্তার ভাটিতে যে অঞ্চলগুলো রয়েছে, অর্থাৎ রংপুর, গাইবান্ধা এবং কুড়িগ্রাম, সেই জায়গাগুলোতে কিন্তু আস্তে আস্তে পানি কমতে শুরু করেছে। এবং পানি কমার ফলে এখন যেটি নতুন করে সংকট দেখা দিয়েছে সেটি হলো তিস্তার যে 115 কিলোমিটার তিস্তার গতিপথ, সেই 115 কিলোমিটারের মধ্যে কিন্তু প্রায় 10 কিলোমিটার বাদে বাকি 100-এরও বেশি কিলোমিটার জুড়ে তীররক্ষা বাঁধের নাকাল অবস্থা, এবং সেই বাঁধগুলো সবসময় ভাঙনের ঝুঁকিতে থাকে। এবং একই সঙ্গে তিস্তার যে বাম তীর, সেই বাম তীর কিন্তু প্রত্যেক বছরই অন্তত 2 বার বন্যার কবলে পড়ে, এবং সেই বন্যার কবলে পড়ার ফলে এই অঞ্চলে প্রায় 1 লাখ কোটি টাকার বেশি ক্ষতি হয় বলে আসলে বন্যা গবেষক এবং নদী নিয়ে যারা কাজ করেন তারা আসলে দাবি করে আসেন। একই সঙ্গে বছরের পর বছর তিস্তা পাড়ের মানুষের বন্যা যেন একেবারে নিয়মে পরিণত হয়েছে, অর্থাৎ বন্যা দেশের অন্য অঞ্চলের জন্য যেখানে দুর্ভোগের কারণ এবং দুর্ভোগের নিয়তি, সেখানে উত্তরাঞ্চলের বন্যা যেন প্রত্যেক বছর এক অলিখিত নিয়মের রূপ নিয়েছে। এবং এই বন্যা পরিস্থিতির কারণে উত্তরাঞ্চলের মানুষের যে জীবনরেখা বলা হয় তিস্তা নদীকে, সেই তিস্তা নদী কিন্তু এই অঞ্চলের মানুষকে সাম্প্রতিক সময়ে যা দিচ্ছে তার চেয়ে কেড়ে নিচ্ছে বেশি। এবং ইতিমধ্যেই রংপুরের গঙ্গাচড়া যেটি রয়েছে উপজেলা, সেই গঙ্গাচড়া উপজেলার 9টি ইউনিয়নকে কিন্তু স্পর্শ করেছে তিস্তা নদী। এই 9টি ইউনিয়নে প্রত্যেক বছরই বন্যা লেগে থাকে। একই সঙ্গে কাউনিয়ার একটা বড় অংশ কিন্তু তিস্তা অববাহিকার পাশ দিয়ে একটি জনপদ গড়ে উঠেছে, এবং সেই কাউনিয়া দিয়ে এই তিস্তা নদী আসলে গাইবান্ধার সুন্দরগঞ্জ হয়ে মিশেছে কুড়িগ্রামের ব্রহ্মপুত্রে। এবং সেই
জায়গাগুলোতে আমরা যখন দেখি যে তিস্তা পাড়ের মানুষদের যে দৈনন্দিন কর্মকাণ্ড সেটি কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমরা দেখছি গত কালকের যে ভোগান্তির যে একটা বড় হতাশা ছিল যে বন্যার পানি যদি আরও অধিক মাত্রায় বৃদ্ধি পায় তাহলে কিন্তু ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারত। তবে বলা যায় যে শেষ মুহূর্তে একেবারে বড় একটি বন্যার কবল থেকে মুক্তি পেয়েছে রংপুরের মানুষ এবং আমরা দেখছি যে রংপুরের প্রায় 5 জেলার 1 লাখ মানুষের পানিবন্দী হওয়ার খবর আমরা গতকাল থেকে পাচ্ছিলাম নানান মাধ্যমে এবং সেই পানিবন্দী হওয়ার খবরগুলোতে আমরা দেখছি যে প্রায় 40,000 পরিবার এখনও পানির নিচে না থাকলেও তাদের বসতবাড়িতে পানি উঠেছিল এবং পানি নেমে যাওয়ার ফলে তাদের যে বাসাবাড়িতে ফেরার যে প্রস্তুতি সেটি শুরু হয়েছে এবং বাসাবাড়িতে ফিরে হয়তো বা আজকে দুপুর বা রাত নাগাদ তাদের বাসাবাড়িতে রান্নাবান্না হবে এবং সেই বাসাবাড়িগুলোতে তারা নিয়মিত থাকার চেষ্টা করবেন এবং সেই চেষ্টায় হয়তো বা তারা সফল হবেন যদি বৃষ্টি এবং উজানের ঢল না থাকে। শাফিন, এই ছিল এই মুহূর্তে রংপুর থেকে তিস্তা নদীর পানির বৃদ্ধি এবং বন্যা পরিস্থিতির সবশেষ খবর। রংপুরে বৃষ্টিপাত কমায় তিস্তার পানি কমতে শুরু করেছে, বন্যার পানি নামতে শুরু করেছে লোকালয় থেকে, জানাচ্ছিলেন সহকর্মী মোকাররম হোসাইন। এদিকে কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে নামায় পরিস্থিতির উন্নতি হচ্ছে, তবে ঘরবাড়ি থেকে পুরোপুরি পানি না সরায় কমেনি দুর্ভোগ। তিস্তা পাড়ের গতিয়াসাম গ্রাম থেকে আরও জানিয়েছেন সহকর্মী মমিনুল ইসলাম মঞ্জু। গ্রামে তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে নেমে আসায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে, তবে যে প্লাবিত এলাকাগুলো থেকে কিন্তু এখনও পানি পুরোপুরি সরে যায়নি। রাজারহাট ত্রাণ দপ্তর সূত্র জানিয়েছে যে গতিয়াসাম, চর কিতাবখা এবং কিতাবখা গ্রামে প্রায় 500 পরিবার এই পানিবন্দী হয়েছেন। বিশেষ করে তাদের বাড়িঘরে পানি উঠেছে, এখন পর্যন্ত কিন্তু তাদের বাড়িঘর থেকে পানি সরে যায়নি, যার ফলে তারা কিন্তু দুর্ভোগের মধ্যেই দিন কাটাচ্ছেন। তো ত্রাণ দপ্তর আরও জানিয়েছেন যে এই 500 পরিবারের জন্য তারা 500 প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছেন, তাছাড়াও তারা 2 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন। পাশাপাশি যে জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে কিন্তু এই বন্যা উপদ্রুত এলাকাগুলোতে এখন স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে, তারা ক্যাম্প করে এই স্বাস্থ্যসেবা দিচ্ছেন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সহ অন্যান্য রোগ ব্যাধির ওষুধ তারা দিচ্ছেন। অন্যদিকে জেলা কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্র জানিয়েছে যে বন্যায় 431 হেক্টর বিভিন্ন ফসলের ক্ষেত পানিতে তলিয়েছে, এর মধ্যে 305 হেক্টরই হলো রূপা আমন ক্ষেত, যার ফলে কৃষকরা কিন্তু অসহায় হয়ে পড়েছেন। এই ক্ষেতগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে তারা চরম ক্ষতির মুখে পড়বে। এই ছিল কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। দিকে বৃষ্টি কমলেও পানি নিষ্কাশনের পথ না থাকায় জলাবদ্ধ হয়ে আছে সাতক্ষীরা পৌরসভার কয়েকটি ওয়ার্ড সহ সদর ও তালা উপজেলার 40টি গ্রাম। পানিবন্দী কয়েক লাখ মানুষ, তবে এসব এলাকায় এখনও পৌঁছায়নি কোনো ত্রাণ সামগ্রী। এ বিষয়ে জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত আছেন আহসান রাজীব। রাজীব, জানাবেন জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি কি? দুর্গতদের সহায়তার জন্য কেউ এগিয়ে আসছেন কিনা? শাফিন, গত 2 দিন এখানে বৃষ্টি কমে গেলেও এখানকার যে সমস্ত বাড়িঘরে পানি উঠেছিল বা যে সমস্ত এলাকাগুলো তলিয়ে গিয়েছিল সেখানে কিন্তু পানির অবস্থা একই রকমই আছে, পানি কিন্তু কমছে না। মূলত এই যে পানিগুলো সরার যে পথগুলো ছিল, এখানকার যে বেতনা নদী সদর এবং তালা উপজেলার মাঝখান দিয়ে প্রবাহিত, এই নদীটি আসলে দীর্ঘদিন ধরে খনন না হওয়ায় এটি কিন্তু অনেকটা বন্ধ হয়ে রয়েছে এবং এটাকে পলি জমে ভরাট হয়ে যায়। কয়েক দফায় একটি খনন কাজ করা হয়, বিপুল অঙ্কের টাকা এটা কিন্তু ব্যয় করা হয়, তারপরেও কোনো সুফল পাচ্ছে না এখানকার বাসিন্দারা। মূলত এই নদীর খনন কাজটি পুরোপুরি শেষ না হওয়ায় এই সমস্যাটি তৈরি হচ্ছে এবং এখানকার এই যে নদীতে যে ছোট ছোট খালগুলো ছিল সেই খালগুলো আসলে খনন করা হয়নি, যে কারণে মূলত এই জলবদ্ধতা পরিস্থিতি প্রতি বছর একটা বর্ষার সময় আসলে কিন্তু এই 2 থেকে 3 মাস কিন্তু এই মানুষ পানিবন্দী থাকছে। এখানকার এখন যে অবস্থা, আমি এখন রয়েছি সাতক্ষীরা সদর উপজেলার গোপীনাথপুর এলাকায়। এই এলাকাটিতে প্রায় কয়েক হাজার পরিবার এখনো পানিবন্দী রয়েছে এবং এখানকার যেসব ফসলের ক্ষেত এবং মাছের ঘের ছিল সেগুলো কিন্তু তলিয়ে গেছে। এছাড়া এখানে বেশ কয়েকটি বেসরকারি সংস্থার কার্যালয় রয়েছে, বিদ্যুৎ অফিসের এখানে সাব স্টেশন রয়েছে, সবগুলো কিন্তু এখন পানিতে তলিয়ে রয়েছে। এই সমস্ত এলাকার মানুষের এখন পর্যন্ত কোনো ত্রাণ সহযোগিতা কিন্তু তারা পায়নি বলে আমাদেরকে অভিযোগ করেছেন। এখানে কোনো সরকারি দপ্তরের তরফ থেকেও কিন্তু এখানে কিন্তু পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটি সেটি কিন্তু এখনো করা হয়নি। যদিও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন তারা কাজ করছেন, কিন্তু স্থানীয়রা যেটি বলছেন যে এই পানি নিষ্কাশনে এখন পর্যন্ত তারা কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করেননি বা পানি সরানোর জন্য যে উদ্যোগ সেটি তারা লক্ষ্য করছেন না। এদিকে জেলা প্রশাসন থেকে বলা হয়েছে তারা তালিকা করছেন, তালিকা করে একটি ত্রাণ
তহবিল তারা গঠন করবেন এবং এই ত্রাণের স্থানীয় মানুষের মাঝে বিতরণ করা হবে। এখন পর্যন্ত এখানে 2টি উপজেলার 40টির গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। এখানে কয়েক হাজার মাছের বিঘা, কয়েক হাজার হেক্টর মাছের ঘের সেটি কিন্তু প্লাবিত হয়েছে। একই সাথে বিভিন্ন ফসলের ক্ষেত, আমন ধান, সেগুলো কিন্তু এখনো পানিতে তলিয়ে রয়েছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা হচ্ছে প্রায় এখানে 610 কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটি মৎস্য বিভাগ ও এখানকার যে কৃষি বিভাগ তারা আমাদেরকে বলছেন। তারপরেও এখানকার মানুষদেরকে কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সামান্য কিছু ত্রাণ বিতরণ করা হয়েছে, কিন্তু সেটি পর্যাপ্ত নয়। এখনো অনেক গ্রামের মানুষ তারা কিন্তু পানিবন্দী অবস্থায়, অনেকের কাঁচা ঘর বাড়ি সেগুলো ভেঙে পড়েছে এবং তারা অনেকটা আশ্রয়হীন অবস্থায় জীবনযাপন করছেন এবং অনেকে বিভিন্ন এলাকা ছেড়ে তারা কিন্তু অন্য উঁচু এলাকায় তারা আশ্রয় নিয়েছেন। তো সব মিলিয়ে আমার কাছে এই ছিল সাতক্ষীরার জলাবদ্ধ পরিস্থিতির তথ্য। শাফিন। সাতক্ষীরায় জলাবদ্ধতা ও দুর্ভোগের খবর জানাচ্ছিলেন সহকর্মী আহসান রাজীব। গত অর্থবছরে 18 কোটি টাকারও বেশি লাভ হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তবে সেখানে বেশ কিছু যন্ত্রপাতি বিকল অবস্থায় থাকায় লাভ আরও বাড়ানো যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্টরা বলছেন যে প্রচারের অভাব এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোজন করার জরুরি হয়ে পড়েছে। সরকারি হাসপাতালটি রোগ নির্ণয় সেবা এবং চ্যালেঞ্জ বিষয়গুলো নিয়ে অনুসন্ধান করেছেন সহকর্মী ফয়সাল করিম। ক্যামেরা ছিলেন সঞ্জয় মল্লিক। আমরা প্রতিবেদন দেখব। চট্টগ্রাম মেডিকেল কলেজের আউটডোর টিকিট কাউন্টারগুলোর সামনে সেবা প্রার্থীদের দীর্ঘ সারি, সাথে হট্টগোল, বাকবিতণ্ডা বা রোগী স্বজনের দিকবিদিক ছোটাছুটি। টিকিট দেয়া থেকে ল্যাব রিপোর্ট পাওয়া, কোন পরীক্ষা কোথায় কিংবা জরুরি তথ্য প্রাপ্তি, এসব নিয়ে নিয়মিতই মেলে বিস্তর অভিযোগ। পরীক্ষা তো ভালো পাচ্ছেন, রিপোর্ট তো আর খারাপ পাচ্ছেন না, কিন্তু আপনি যে রিপোর্ট ডেলিভারি যেগুলো আপনার যেখানে টিকিট ক্রয় করতেছেন এগুলো যদি ঠিক হইতো আশা করি সবকিছু ঠিক হবে। এখানে পুরুষ এবং মহিলার দীর্ঘ লাইন, আমরা লাইন ধরতে ধরতে 4 তলা থেকে 3 তলা সিঁড়ি পর্যন্ত চলে আসছি। যারা রিপোর্টগুলো দেয় ওখানে মাত্র 2 জন লোক আছে, ওখানে চাইলে ওরা আরও লোক বাড়াইতে পারতো। অভিযোগের পরও প্যাথোলজি ল্যাবে প্রতিদিন সেবা নিতে ছুটে আসেন প্রায় 1000 খানেক মানুষ। পরীক্ষাও হয় 2,500 থেকে 3,000। রোগী ও স্বজনেরা জানালেন দুর্ভোগ থাকলেও বাইরের ডায়াগনস্টিকের চাইতে 3 থেকে 4 গুণ কম মূল্যে পরীক্ষা করা যায় এখানে। অন্য সব হাসপাতালে ব্যয় বেশি, এখানে ব্যয় কম। বাইরে যেটা মনে করেন 100 টাকা নেবে একটা এক্সাম্পল, ওটা এখানে আপনি 30 টাকা দিয়ে 40 টাকা দিয়ে করতে পারতেছেন। দেখে মনে হতে পারে বেসরকারি কোনো হাসপাতাল বা ডায়াগনস্টিকের অত্যাধুনিক একটি ল্যাব, অথচ উন্নত মানসম্পন্ন যন্ত্রে সজ্জিত পরিচ্ছন্ন শীতাতপ নিয়ন্ত্রিত এই কক্ষটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একটি সরকারি ল্যাব। প্রতিষ্ঠানটির বহির্বিভাগের সামনে রোগীদের নিত্য হট্টগোল, ভিড় বা নানা অভিযোগ পেরিয়ে ভেতরে যে এমন একটি ল্যাব সার্বক্ষণিকভাবে সাধারণের রোগ নির্ণয় করে যাচ্ছে, এ কথা হয়তো অনেকেরই অজানা। বাইরের ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতালগুলোতে আছে বাড়তি ব্যয়, মাঝে মধ্যে ভুল রিপোর্টের বাড়তি দুর্ভোগ। সেখানে এই ল্যাবে 3 থেকে 4 গুণ কম খরচে, এমনকি কিছু কিছু পরীক্ষায় 10 থেকে 20 গুণ কম খরচে অনেকটা নির্ভুলভাবে আপনি করাতে পারেন 58 রকমের সাধারণ ও জটিল নানা রোগ নির্ণয়। এখানে একটা ক্রিটিনিন করি ধরেন এখানে 50 টাকা, গভর্নমেন্ট রেট হচ্ছে 50 টাকা, সেটা বাইরে 400 টাকার কম না। একটা সিবিসি হচ্ছে যে 200 টাকা, বাইরে সেটা 600 টাকা। সিবিসি পরীক্ষা থেকে আরবিএস পরীক্ষা, লিপিড প্রোফাইল থেকে ইউরিক অ্যাসিড, প্রায় সব প্যাথোলজিক্যাল সেবাই এখানে মেলে। হাসপাতালে গত কয়েক বছরে যেসব বিভাগ আধুনিকায়ন হয়েছে তার মধ্যে এই ল্যাবরেটরি মেডিসিন বিভাগ অন্যতম। এখানে 2 বছর আগে বাড়ানো হয়েছে টিকিট বুথ, স্যাম্পল কালেকশন বুথ ও কর্মীদের শিফট। এতে 5 বছরের ব্যবধানে এই বিভাগে আয় বেড়েছে অন্তত 4 গুণ। 19-20 অর্থ বছরে 1.5 কোটি টাকার আয় এখন দাঁড়িয়েছে 6 কোটি 38 লাখে। হাসপাতালের রেডিওলজি বিভাগে মেলে সিটি স্ক্যান, এক্স রে, আল্ট্রাসোনোগ্রাফি বা এমআরআইয়ের মতো জটিল সেবা। এই বিভাগে এলে চোখে পড়ে সংকটাপন্ন, গুরুতর আঘাত পাওয়া জরুরি রোগীদের ভিড়। গত 5 বছরে এই বিভাগ থেকে সরকার রাজস্ব পেয়েছে 25 কোটি 44 লাখ টাকা। রোগী ছিল 7,88,000 জন, অর্থাৎ বছরে গড়ে প্রায় 5 কোটি টাকার আয় হয়েছে এই বিভাগেও। আমার এখানে সিটি স্ক্যান ব্রেনের একটা পরীক্ষা করি আমরা, এটা 2000 টাকা, এটা গভর্নমেন্ট ফি। আর এই পরীক্ষাটা বাইরে আপনার 4,500 টাকা, 5,000 টাকা এরকম নেয়। সিটি এনজিওগ্রাম যেগুলো হয় এগুলো বাইরে 18 থেকে 24,000 টাকা। আমার এখানে 6,000 টাকার ভিতর মোটামুটি রোগীদের
পরীক্ষাগুলো সম্পন্ন হয়ে যায়। চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে আয়ের বড় অংশই আসে মূলত প্যাথোলজি, রেডিওলজি ও কার্ডিওলজি বিভাগ থেকে। গত 3 বছরে সরকারি এই হাসপাতালে মোট রাজস্ব বেড়েছে প্রায় 1.5 গুণ। আর গত বছর এখানকার বিভিন্ন ল্যাবে সেবা নিয়েছেন 6 লাখেরও বেশি মানুষ। এই আশা জাগা নিয়ে গল্পে বোঝা যায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হতে পারত এই অঞ্চলের মানুষের রোগ নির্ণয়ে টেস্ট ও সেবার মূল ভরসাস্থল। অথচ প্রচারের অভাবে মেডিকেলের কম মূল্যের এসব সেবার কথা জানে না অনেকেই। তারা ছুটে যায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিকে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি করছে দক্ষ জনবল, অবকাঠামো সংকট ও বিকল যন্ত্র। রক্ষণাবেক্ষণের অভাবে বছরের পর বছর অকেজো পড়ে থাকে প্রয়োজনীয় অনেক যন্ত্র। 2,500 থেকে 3,000 টেস্ট পার ডে আমাদের এখানে টেস্ট হয়। একটা সময় ছিল এটা 1 শিফটে চলতো, এখন সেটা 3 শিফটে চলে। সেখানে গভর্নমেন্ট মূল পোস্ট হচ্ছে 6 জন, কিন্তু এটার সংখ্যা 30 হওয়া দরকার। এখন মিনিমাম এখানে 20 হইতো 25 জন মেডিকেল টেকনোলজির দরকার, যদি ভালো কাজ এবং জনগণ সেবা ভালো পাইতে পারে। মেশিন এই ভালো হচ্ছে, এই খারাপ হচ্ছে, এই ভালো হচ্ছে, এই খারাপ হচ্ছে। রেডিওলজি বিভাগে গত 2 বছর ধরে স্তন টিউমার অথবা ক্যান্সার নির্ণয়ের ম্যামোগ্রাফি মেশিনটি অচল পড়ে আছে। নষ্ট হয়ে আছে অতি গুরুত্বপূর্ণ এমআরআই মেশিন। তাছাড়া 4টি আল্ট্রাসোনোগ্রাফি মেশিন, 4টি এক্সরে মেশিন সহ দীর্ঘদিন অচল পড়ে আছে হাসপাতালের প্রায় 20 কোটি টাকার নানা গুরুত্বপূর্ণ যন্ত্র। এসব যন্ত্র একবার নষ্ট হলে মেরামতে কয়েক কোটি টাকা লাগে। তাই মেরামত বা নতুন যন্ত্র পাওয়ার আবেদন বাজেট জটিলতায় উপরে গিয়ে থমকে থাকে। আর অসংখ্য চিঠি দেওয়ার পরও জনবল নিয়োগও থমকে আছে। এটা হচ্ছে 500 বেডের হাসপাতাল থেকে এটা করা হয়েছে, বর্তমানে 2200 বেডের এটা সরকারিভাবে অনুমোদন দিয়েছি। কিন্তু ম্যান পাওয়ার হচ্ছে আমার 500 বেডের জনবল দিয়ে। এটা নিয়ে আমরা অনেক চিঠি লেখালেখি করেছি। এটা এখনও প্রক্রিয়াধীন আছে মন্ত্রণালয়তে। এটা এখনও পর্যন্ত আমরা নো অবজেকশন সার্টিফিকেট যখন দিবে এনওসি, তখন আমরা এই মেশিনগুলো ঠিক করতে পারবো। কিছু মেশিন তারা নিজেরা এসে ঠিক করে দিয়ে যায়, যেগুলো ওদের পক্ষে সম্ভব না, এগুলো আমরা টেন্ডারের মাধ্যমে এগুলো ঠিক করে। হাসপাতালের বিভিন্ন ভবন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্যাথোলজি, রেডিওলজি বা কার্ডিওলজিকে নির্মাণাধীন একটি ভবনে এক ছাদের নিচে আনার পরিকল্পনা ছাড়াও বিভিন্ন পরীক্ষার রিপোর্ট অনলাইনে দেওয়ার প্রক্রিয়া শুরু করবে কর্তৃপক্ষ। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। কিশোরগঞ্জে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত 24 ঘন্টায় নতুন করে 20 জন রোগী আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু রোগীদের জন্য খোলা হয়েছে বিশেষায়িত ওয়ার্ড। আরও জানাতে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন মশিউর কায়েস। মশিউর, জানাবেন যে কিশোরগঞ্জে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত সুবিধা আছে কিনা, এছাড়া আক্রান্তের সংখ্যা বা হার বাড়ার নিয়ে চিকিৎসকরা কি বলছেন? শাফিন, চিকিৎসার জন্য পর্যাপ্ত এখনো পর্যন্ত বেড রয়েছে। যে বিশেষায়িত ওয়ার্ডটি খোলা হয়েছে, বিশেষ করে যে 250 শয্যা জেনারেল হাসপাতাল যেটি রয়েছে সেখানে যে বিশেষায়িত ওয়ার্ডটি খোলা হয়েছে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ সিট রয়েছে। 18 জন রোগী এখন পর্যন্ত সেখানে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে কিন্তু গত কয়েকদিন যাবত। তো এছাড়াও কিন্তু আরও বেশ কটি সিট কিন্তু রয়েছে। চিকিৎসা সেবা পাচ্ছে রোগীরা, এই বিষয়টি বলছে। তবে এখানে একটি সংকট রয়েছে, সেটি হচ্ছে নর্মাল স্যালাইন। সেই নর্মাল স্যালাইনটি কিন্তু হাসপাতাল থেকে দেওয়ার কথা, কিন্তু এটি সংকট দেখা দেওয়ার কারণে কিন্তু আসলে তারা এখনো পর্যন্ত সেটি দিতে পারছে না। আমার কথা হয়েছে এখানকার যে পরিচালক রয়েছে ডাক্তার একরামুল্লাহ, তার সঙ্গে তিনি যে বিষয়টি জানিয়েছে যে তারা চাহিদাপত্র আসলে পাঠিয়েছে ঢাকায়। এটি কিন্তু প্রসেসিং হচ্ছে এবং সেটি কিন্তু খুব শীঘ্রই কিন্তু তারা হাসপাতালে পেয়ে যাবে, সেরকমটা কিন্তু তারা প্রত্যাশা করছে। যদি আমি একটু সংখ্যার কথা বলি, যে গত 24 ঘন্টা কিন্তু 20 জন রোগী আক্রান্ত হয়েছে, যেটি আপনি বলেছেন। এছাড়াও এই পর্যন্ত কিন্তু 53 জন রোগী কিন্তু কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতাল, মেডিকেল কলেজ এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কিন্তু ভর্তি হয়ে তারা চিকিৎসা নিচ্ছে। চিকিৎসকরা যে বিষয়টি বলছে যে এখানকার যে রোগী বেশিরভাগই কিন্তু আসলে ঢাকা ফেরত রোগী রয়েছে এবং বিভিন্ন অঞ্চল থেকে তারা এসছেন, তাদের সংখ্যাই কিন্তু বেশি। এছাড়াও এডিস মশার প্রাদুর্ভাব কিছুটা কিন্তু বেড়েছে, সেই প্রাদুর্ভাবে কিন্তু আসলে সংক্রামিত হচ্ছে যে রোগীর সংখ্যাও কিন্তু দিন দিন বাড়ছে। তো এই ছিল কিন্তু আসলে কিশোরগঞ্জ থেকে আমার কাছে ডেঙ্গু রোগীর সর্বশেষ পরিস্থিতি। কিশোরগঞ্জ থেকে সহকর্মী মশিউর কায়েস জানাচ্ছিলেন ডেঙ্গু পরিস্থিতি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন সাংবাদিক শফিক রেহমান। আমরা সরাসরি যুক্ত হব সেখানে।
স্টেডিয়াম খালি করে আমি হাসিনা সামনাসামনি দাঁড়াবো, আমি তাকে প্রশ্ন করবো, তিনি আমাকে প্রশ্ন করবো, চ্যালেঞ্জ হাসিনাকে। আসুন আসুন দেখি, আপনি যে সবাইকে 8 পাস বলেন, আপনি কি নিজে ম্যাট্রিক পাস করেছেন? সার্টিফিকেট দেখান। আমি জানতে চাই তিনি কি পাস, তার বংশগত মর্যাদা কি পাস। তিনি সবাইকে খুন করেছেন। আগে তো বললাম তিনি তার পিতার সবচেয়ে বড় সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, এবং সেই জন্য তিনি হয়তো তার পিতাকে খুন করার, এখন বলা হচ্ছে আমেরিকা 5 বছর আগে পরিকল্পনা করছিল, তাহলে তিনি তার আরও অনেক আগে থেকে পরিকল্পনা করেছিলেন তার পিতাকে কী করে খুন করা যায়। তিনিই খুন করেছেন, তিনি তার ছেলেকে খুন করেছেন। আপনি কি মনে করেন জয় এখানে আসে ইলেকশনে জিতবে না? তাহলে তার ছেলেরও রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করছেন। এগুলো সবাইকে বুঝতে হবে। তিনি বেঁচে থাকুন, বেঁচে থেকে সুস্থ থাকুন, সুস্থ থেকে তিনি দেয়াল দেখুন, পড়ুন, যদি তিনি পড়তে জানেন। ও এটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন আপনি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ইয়াং ম্যান। কেন ইয়াং ম্যানের আলোচনা করেছে, আমি অবাক হচ্ছি। এখানে আমার সমালোচনা করতেই হবে যে ডক্টর ইউনূস সাহেব যখন জাতিসংঘে বক্তৃতা দিয়েছেন সেই বিষয়ে, সেইখানে দুটি কথা বলার সবচেয়ে প্রয়োজন ছিল। কেন আপনারা জানেন গত আন্দোলন কোনো রাষ্ট্র ভাষা করার জন্য আন্দোলন হয়নি, কাউকে মুক্তি দেওয়ার জন্য আন্দোলন হয়নি, হয়েছে যারা মেরিটোরিয়াস ছেলেপেলে যারা তারা মেরিট নিয়ে তারা চাকরি পাচ্ছে না, তার কারণ চাকরিও নেই। দুটো কারণ, অর্থাৎ মেরিট এবং চাকরি। এই মেরিট এবং চাকরি যাতে ছেলেপেলেদের হয় সেদিকে দেখতে হবে, এবং অবিলম্বে খাল সংস্কার, নদী সংস্কার, পুলিশ সংস্কার সব কিছুর মধ্যে ছাত্র যুব সমাজকে জড়িয়ে দিতে হবে। আমি তো দেখলাম না এই 1.5 মাসে কেউ বললো যারা আন্দোলন করলো তারা কোথায় গেল, তাদের তো কোথাও আমি দেখছি না। তাদেরকে কাজ দিতে হবে, কাজের জন্য তারা আন্দোলন করছে, তাদের কাজের বলতে হবে আমি 1 মাসের মধ্যে এতগুলো কাজ সৃষ্টি করব। প্রতি মাসে আপনাদের উচিত আমাকে ইন্টারভিউ না করে উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদেরকে ইন্টারভিউ করেন যে আপনারা গত 1 মাসে কত লোকের চাকরি দিয়েছেন। কেন তাদের এই আন্দোলনের এই চাকরি, মেধার বিনিময়ে চাকরি, এটার জন্যই আন্দোলনটা হয়েছিল, এবং সেই জন্যই আপনারা ক্ষমতা আছেন। তাদের ম্যান্ডেট কি? আমি তো বলতেই পারি আপনারা অবৈধভাবে আছেন, আমাকে কেন এখানে আসতে হবে? তারা কি করে কেন ওখানে বসে আছেন? তাদের বলতে হবে হ্যাঁ আমরা আছি যোগ্যতার ভিত্তিতে, আমরা ছেলেপেলে 1000 ছেলেকে এই মাসে চাকরি দিয়েছি, 1000 সাংবাদিককে এই মাসে চাকরি এবং ট্রেনিং দিচ্ছি। এইগুলো আপনারা বলতে হবে। ছেলেপেলেদের, তরুণদের আপনারা চাকরির ব্যবস্থা নিশ্চিত করুন। আবার আমি এই হাত দেখালাম, এই যে পিনাকি যেমন বলে জয় বাংলা সবাইকে করবে, আমি 100 হব, তার মধ্যে এটা থাকবে। থ্যাংক ইউ। সাবেক সরকার প্রধান শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে হত্যা চেষ্টা মামলায় আত্মসমর্পণ করে সিএমএম আদালত প্রাঙ্গণে কথা বলছিলেন সাবেক সাংবাদিক শফিক রেহমান। আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম সেখানে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হবিগঞ্জে বেড়েছে সংঘর্ষের ঘটনা। রাজনৈতিক পট পরিবর্তনের পর জেলায় বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত 9 জন, আহত সহস্রাধিক। ক্রমে সংঘর্ষ বাড়ার কারণ হিসেবে মাঠ পর্যায়ে পুলিশের তৎপরতা কমে যাওয়াকে দায়ী করছেন সচেতন মহল। তবে পুলিশ বলছে শিগগিরই স্বাভাবিক হবে পরিস্থিতি। হবিগঞ্জ থেকে সহকর্মী কাজল সরকারের প্রতিবেদন। দুই যুবকের কথা কাটাকাটির জেরে গত 27 আগস্ট হবিগঞ্জের মিরপুর বাজারে সংঘর্ষে জড়ায় 2 গ্রামবাসী। একে একে সংঘর্ষে যোগ দেয় 20 গ্রামের মানুষ। 2 দফায় 9 ঘন্টার বেশি চলে সংঘর্ষ। পুরো মিরপুর বাজার পরিণত হয় রণক্ষেত্রে। আহত হয় উভয় পক্ষের অন্তত 3 শতাধিক মানুষ। 6 সেপ্টেম্বর দুপুরে 2 পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে নবীগঞ্জের মোস্তফাপুরে। এতে নিহত হন মন মিয়া নামে এক বৃদ্ধ। আহত হয় নারী পুরুষ সহ অন্তত 30 জন। স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষের খবর দিলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় অন্তত 4 ঘন্টা পর। কাজ করা অবস্থায় আমার আব্বারে গালাগালি করে, তখন আমার আব্বায় তার সাথে একটু তর্কাতর্কি করছেন। সে আমার আব্বারে গালি দেওয়ার পরে তখন ওই তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সে আক্রমণ করছে আমার বাবার উপরে। 2টা বাচ্চা একটা আটটার সাথে ঝগড়া করছে, এটার লাগে মুরব্বী আছে, তার বাপ চাচা আছে, তারা সংশোধন করবো। তার লগে আমরা কোনো জামেলই আসছিল না, কিন্তু এই বেজালটার নিজের খান্দন দিয়া আমরা উপরে আক্রমণ চালাইছি। 11টার দিক দিয়ে শুরু হয়েছে মাই, আর
ঘন্টা আধা ঘন্টা মাইরিছে আর পুলিশ আইসে মনে হলো 3টা 3:30 পুলিশ আইসে। রাজনৈতিক পট পরিবর্তনের পর হঠাৎই জেলায় বেড়েছে সংঘর্ষ ও হতাহতের ঘটনা। নিয়মিতই জেলার বিভিন্ন স্থানে ঘটছে ছোট বড় মারামারি ও হাতাহাতির ঘটনা, যার সূত্রপাত হয় মূলত ফেসবুক স্ট্যাটাস, বিতর্ক কিংবা গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। পুলিশ বলছে সচেতনতা বৃদ্ধি ও মনোভাব পরিবর্তনের মাধ্যমেই বিশৃঙ্খলা দূর করা সম্ভব। আর সচেতন মহল বলছে পুলিশের জড়তা কাটানোর পাশাপাশি মনোবল বাড়ানো না হলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো সহজ হবে না। তাদেরকে আবার পুনর্গঠন করে তাদের মনোবল ফিরিয়ে আনাটা হচ্ছে এখন সবচেয়ে বড় বিষয়। যদি মনোবল ফিরিয়ে না আসে তাইলে এই পুলিশ দিয়ে অন্তত এই দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা কোনো অবস্থাতেই সম্ভব না। এই এলাকার লোকজন সহজ সরল কিন্তু ইমোশনাল, খুব ইমোশনাল। আমার কাছে মনে হয় যে এই ইমোশনটাকে যদি আমরা পজিটিভলি কাজে লাগাই তাহলে এই দাঙ্গাও থাকবে না। কারণ আপনি তাকে বোঝান যে এই দাঙ্গার কারণে ক্ষতিটা কি হচ্ছে, তার শুধু ক্ষতি হচ্ছে না, একজনের মানুষের জীবন সংহার হতে পারে। দ্রুতই জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে এমনটাই প্রত্যাশা হবিগঞ্জবাসীর। এখন হবিগঞ্জ। জামালপুরে একটি সেতুর অভাবে দুর্ভোগে রয়েছে 4 উপজেলার 2 লাখের বেশি মানুষ। নৌকা দিয়ে যাতায়াত করায় প্রায় দুর্ঘটনা ঘটছে। দীর্ঘদিন ধরে ঝিনাই নদীর উপর সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও নীরব প্রশাসন। তবে এলজিইডি বলছে যাতায়াত সহজ করতে সেতু নির্মাণের পদক্ষেপ নেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত ঝিনাই নদী, যেখানে জামালপুর সদর, মেলান্দাহ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলার শেষ সীমানার এসব মানুষের শেষ ভরসা এই নৌকা। তাই ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত চলাচল স্থানীয়দের। বর্ষা মৌসুমে দুর্ঘটনার পাশাপাশি শুকনো মৌসুমেও ভোগান্তি চরমে পৌঁছেছে। এতে দীর্ঘদিন দুর্ভোগে রয়েছে 2 লাখেরও বেশি মানুষ। নদীর এই জায়গাটিতে যুগের পর যুগ একটি সেতু নির্মাণের জন্য এলাকাবাসী দাবি জানিয়ে এলেও সুফল পাননি। রসুন, কাঁচামরিচ থেকে শুরু করে যে সকল খাদ্যপণ্য উৎপাদন হয়, এই উৎপাদন বেশিরভাগই কাঁচামাল। এই কাঁচামালগুলা জামালপুর শহরে যদি আমরা নিয়ে যেতে চাই তাহলে দেখা যায় অধিকাংশ নষ্ট হয়ে যায়। জমি জমা আছে, এখানে আবাদ ফসল হয়, ওনারা ভালো দামে ভালো জায়গায় পৌঁছাতে পারে না একমাত্র ব্রিজ ও রাস্তার কারণে। এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি, দীর্ঘদিন প্রতিশ্রুতি থাকার পরেও আমরা এই অঞ্চলে একটা ব্রিজ এখনো পর্যন্ত পাইনি। 8 থেকে 10টা বা 20টা গ্রামের লোক আমরা অনেক উপকৃত হব। শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা। এই নৌঘাট হয়ে কৃষিপণ্য ও একটি উচ্চ বিদ্যালয় সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চলাচল করে। তবে সবথেকে বেশি দুর্ভোগ পোহাতে হয় রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে। এখানে কোনো ব্রিজ নাই, কোনো রাস্তা নাই। ব্রিজ না থাকার কারণে প্রত্যেক দিন দারিদ্র করে সন্তান হয়েও 10 টাকা ভাড়া দিয়ে আমাদের বিদ্যালয়ে আসতে হয়। নৌকা অনেক সময় ডুবে যায়, তাই আমরা বইয়ের কারণে আসা যাওয়া করতে পারি না। 3 মাস বন্যা থাকে, 3 মাস তো স্কুলে ছেলেমেয়ে আসতেই পারে না, তাদের পড়ালেখা বন্ধ থাকে নদী বরাবরের কারণে। এলজিডি বলছে ইতিমধ্যে একটি সেতুর জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে, আর সড়ক ব্যবস্থা উন্নয়নের জন্য কাজ চলমান রয়েছে বলেও জানান কর্মকর্তারা। জামালপুরের 4টি উপজেলার সংযোগস্থল এই স্থানটি। জামালপুর সদর, সরিষাবাড়ী, মাদারগঞ্জ, মেলান্ডা। তাদের এই দাবিতে আমাদের হাতে আসলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এইখানে যাতে তাদের প্রাণের দাবির একটা ব্রিজ হয়, এটার জন্য আমরা প্রস্তাবনা করব। সেতুটির নির্মাণ হলে সহজ যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি উন্নত হবে এই অঞ্চলের কৃষিখাত ও ব্যবসা বাণিজ্য, বদলে যাবে জীবনযাত্রার মান। এখন জামালপুর। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল ভোলা পৌরসভার বেশিরভাগ সড়ক। সামান্য বৃষ্টিতেই সড়কে তৈরি হয় ছোট বড় গর্ত, প্রায় ঘটে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কে এমন অবস্থা হলেও সংস্কারে উদ্যোগ নিচ্ছেন না সংশ্লিষ্টরা। ইমতিয়াজুর রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন অঙ্কুর রায়। উত্তর ভোলার 3 ইউনিয়ন ও পৌরসভার 5টি ওয়ার্ডের প্রায় 30,000 মানুষ যাতায়াত করেন কালীবাড়ি সড়ক দিয়ে। কয়েক বছর ধরে এই সড়কটির এমন বেহাল দশা। পিচ উঠে 3 কিলোমিটার সড়কে তৈরি হয়েছে অসংখ্য গর্ত। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এই চিত্র শুধু কালীবাড়ি রোডের নয়, ভোলা উপজেলা সড়ক, মুসলিমপাড়া, বাপ্তা, উকিলবাড়ি সহ পৌর এলাকার বেশিরভাগ সড়কের এমন বেহাল অবস্থা। এর মধ্যে গেল 16 বছরে 1 নম্বর ওয়ার্ডের উকিলবাড়ি সড়কের কোনো সংস্কার না হওয়ায় চলাচলে পোহাতে হচ্ছে ভোগান্তি।
সামান্য বৃষ্টিতে সড়কে জমে পানি, প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, প্রথম শ্রেণীর পৌরসভা হলেও কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্টদের। স্টেডিয়াম, 2টা স্কুল আছে, তার ভিতরে এত জরাজীর্ণ অবস্থা, মোটামুটি আমরা চলাচল অযোগ্য বললেই চলে। 16 বছর তালাকে এই অবস্থা আছে। এই রাস্তাটার পিচগুলো উঠে গেছে, থালায় থালা গেছে, তারপরও মেরামত করেন না, কোনো ব্যবস্থা নাই। চলাচল করি, তাদের কি দুরবস্থা, বিশেষ করে যারা রোগী আছে, বৃদ্ধ আছে, খুবই অসুবিধা হয়। সড়ক নিয়ে প্রতি মুহূর্তে সমস্যায় আছে, আমাদের সমস্যার কোনো শেষ নাই, আর আমাদের সমস্যা দেখার মতন কোনো লোক নেই। এদিকে ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী বলছেন, সড়ক চলাচলের উপযোগী করার চেষ্টা করা হচ্ছে। পর্যাপ্ত অর্থ বরাদ্দ পেলে নতুন করে সংস্কার করা হবে। ভোলা পৌরসভায় প্রায় 120 কিলোমিটারের রাস্তা রয়েছে, তো এর মধ্যে বেশ কিছু রাস্তায় যথেষ্ট খারাপ। আমরা ইতিমধ্যে কিছু রাস্তা সংস্কারের কাজ করেছি। তবে আমাদের এই মুহূর্তে কালীবাড়ি রোড যেটি হসপিটাল পর্যন্ত সংযুক্ত হয়েছে, সেই রাস্তাটি এবং তার ড্রেনেজ ব্যবস্থার জন্য ইতিমধ্যে আমরা প্রায় 10 কোটি টাকার টেন্ডার আহ্বান করেছি এবং কাজ শুরু হয়ে গেছে। বর্ষার কারণে আমাদের কাজ কিছুটা গতি কম। ভোলা পৌরসভার সড়কের মধ্যে প্রায় 30 কিলোমিটারই নাজুক অবস্থায়। শুধু আশ্বাস নয়, সত্যিকারের উদ্যোগ দেখতে চান পৌরবাসী। এখন ভোলা। বৃষ্টি আর খানাখন্দে বেহাল নেত্রকোনার প্রধান সড়ক। 6 মাস আগে টেন্ডার হলেও এখনও শুরু হয়নি মেরামত কাজ, ফলে নানা ভোগান্তির মধ্য দিয়ে এই পথে চলাচল করছেন যাত্রীরা। আরও জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী রিফাত আহমেদ রাসেল। রাসেল, জানাবেন সড়কের কাজ শুরু না হওয়ার কারণ কি, সংশ্লিষ্টরা কি বলছেন? শাফিন, আপনি যেমনটি বললেন, আসলে নেত্রকোনার একেবারে প্রধান সড়ক বলা চলে এই রাজুর বাজার সড়কটিকে। এই সড়কটি মূলত হাওর বিস্তৃত এলাকা এবং আশপাশের যে উপজেলাগুলো রয়েছে, সেই উপজেলাগুলোর সাথে কিন্তু শহরের যাতায়াত হয়ে থাকে। এছাড়াও শহর থেকে হাওর থেকে যে ফসল দেশের বিভিন্ন প্রান্তে যায়, এই সড়কটি ধরেই কিন্তু এই অঞ্চলের ফসল যায়। তবে দীর্ঘ 6 মাস আগে, অর্থাৎ ফেব্রুয়ারির শেষ ভাগে পৌরসভা থেকে প্রায় 930 মিটার সড়ক রাজুর বাজার থেকে বাইতুল মসজিদ পর্যন্ত প্রায় 930 মিটার সড়ক 3,56 লাখ টাকা ব্যয়ে কিন্তু সঠিক টেন্ডার প্রক্রিয়া শেষ হয়। কিন্তু এর পরেও কিন্তু এই দীর্ঘ 6 মাসের বেশি সময় পার হলেও কিন্তু এই সড়কটি এখনো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি, যার ফলে কিন্তু এই যে বৃষ্টি এবং খানাখন্দের ফলে কিন্তু এখানকার যে নগরবাসী রয়েছে তাদের কিন্তু চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি এখানকার স্থানীয় ব্যবসায়ীরা যেমনটা বলছেন যে আসলে সড়কে বেহাল দশার কারণে কিন্তু দিন থেকে রাত সার্বক্ষণিক কিন্তু যানজট লেগে থাকে, যার ফলে কিন্তু তাদের ব্যবসা বাণিজ্যেও কিন্তু একটা প্রভাব পড়ছে। তারা নগরবাসীর কাছে জানতে চেয়েছেন আসলে কেন এই সড়কটি এখনো শুরু হয়নি। তারা কিন্তু এখন পর্যন্ত কোনো উত্তর দিতে পারেনি। আবার এছাড়াও কবে এই সড়কের নির্মাণ কাজ শুরু হবে, কবে নগরবাসীর মধ্যে এই সড়কের সুফল পাবে, তাও কিন্তু এখন অনেকটাই অনিশ্চিত। নাগরিকরা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে এই সড়কটি যদি সংস্কার করা হয়, এর ফলে কিন্তু যানবাহন চলাচলে যেমন নাগরিকদের সুবিধা হবে, এর পাশাপাশি কিন্তু স্থানীয় যে ব্যবসায়ীরা রয়েছেন তাদের ব্যবসা বাণিজ্যেও কিন্তু এক ধরনের সুফল আসবে। সাথে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম নেত্রকোনাতে, জানছিলাম সড়কের বেহাল দশা নিয়ে। কক্সবাজারের সপ্তাহ ব্যবধানে পাইকারি বাজারে কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে ইলিশের দর, তবে খুচরা বাজারে কেজি প্রতি 2 থেকে 300 টাকা পর্যন্ত বেড়েছে দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, পাইকারিতে কমার পরেও খুচরা পর্যায়ে ইলিশের দাম বাড়লো কেন? কক্সবাজারের যদি এখানকার মাছের সরবরাহের কথা বলি, এখানে মূলত সাগর থেকে আহরণের পর ক্রেতাদের হাতে পৌঁছানোর আগে বেশ কয়েক হাত ধরে কিন্তু ইলিশের দাম বেড়ে যায় এবং এখানে মূলত জেলে থেকে শুরু করে মহাজন, আড়তদার, পাইকার সহ বিভিন্ন চক্র ঘুরে কিন্তু এই মাছের দামটি বাড়ে এবং এক্ষেত্রে মাছের আকার আসলে যত বড় হয় মাছের দামও ততই বাড়ে। আমরা এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে পাইকাররা আসলে এখানে যারা খুচরা ব্যবসায়ী আছেন তারা সবসময় আসলে
মাছের যে দাম বৃদ্ধি এটির জন্য পাইকারদের দোষছেন, এবং পাইকাররা কিন্তু বলছেন যে জেলে কিংবা ট্রলার মালিক মহাজনের সাথে জড়িত, মহাজন ব্যবসার সাথে যারা জড়িত তারা কিন্তু এই দাম বৃদ্ধির পেছনে অনেকটা দায়ী। তারা দাম বাড়ালে মূলত পাইকারি এবং খুচরা পর্যায়ে মাছের দামটা বাড়ে। আমরা এখানে কয়েকটি বাজার ঘুরে যেটি দেখেছি যে আমরা এই মুহূর্তে মৎস্য অবতরণ কেন্দ্র এলাকায় আছি। এখানে চিত্র যদি একটু দেখায়, এখানে মূলত বেশ কিছু ইলিশ কিন্তু বাইরে নিয়ে যাওয়ার জন্য মূলত এখানে যে আহরিত মাছ সেটির অধিকাংশই কিন্তু কক্সবাজার জেলা শহরের বাইরে চট্টগ্রাম, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয়, এবং সেই কারণেই কিন্তু এখানে প্যাকেটজাত করার যে প্রক্রিয়া সেটি এই মুহূর্তে এখানে এই মৎস্য অবতরণ কেন্দ্রে করছেন ব্যবসায়ীরা, এবং এই প্যাকেটজাত করার কাজটি শেষ হলে তারা এখান থেকে ট্রাক যোগে সেসব মাছ দেশের বিভিন্ন স্থানে নিয়ে যাবেন। এবং এখানে স্থানীয় বাজারে কিন্তু এই কারণে মাছের একটা সংকট কাজ করে। আমরা এখানে মৎস্য অবতরণ কেন্দ্রের যারা ব্যবস্থাপক রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে গতকাল ইলিশ এসেছে 1400 কেজির মতো, যদিও স্বাভাবিক সময়ে এখানে 5 থেকে 10 টন ইলিশও কিন্তু এই মৎস্য অবতরণ কেন্দ্রে আসে। এবং এটি কমার মূল যে কারণ সেটি হচ্ছে অনেক ট্রলার মালিক কিন্তু এখানে এই অবতরণ কেন্দ্রে ট্রলার না ভিড়িয়ে সেগুলো বরিশাল এবং চট্টগ্রামের বিভিন্ন মৎস্য বন্দরে কিন্তু তাদের ট্রলারগুলো ভিড়ছে, এবং বেশি লাভের আশায় তারা এটি করছেন। এখানে খুচরা পর্যায়ে এবং পাইকারি পর্যায়ে আমরা যে মাছের দর সেটি দেখেছি। বড় সাইজের যে ইলিশ, একেবারে বড় সাইজের যে ইলিশ সেটি 1400 থেকে 1500 টাকা দরে এখানে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। যেটির ওজন 1000 থেকে 1 কেজি থেকে 1200 গ্রাম বা 1300 গ্রাম এরকম, সেটি খুচরা বাজারে বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা পর্যন্ত। এবং এই যে দাম বৃদ্ধি এটি কিন্তু ক্রেতারা তাদের যে নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের সেটি কিন্তু তারা বলছিলেন, এবং মাঝারি আকারের যে ইলিশ সেটির দামও কিন্তু বাড়তি রয়েছে। এই ছিল কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আমার কাছে সবশেষ। সহকর্মী মন্তোষ বেদজ্ঞ কক্সবাজার থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন ইলিশ আহরণ ও দরদাম নিয়ে। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।